আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় টিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, সংস্কার ইস্যুতে ঐক্যমত্য তৈরির লক্ষ্যকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা করছে ঐক্যমত্য কমিশন। এ পর্যন্ত সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ বিষয়ে আলোচনা নিষ্পত্তি হয়েছে। কিছু ক্ষেত্রে আংশিক ঐক্যমত্য হয়েছে, তবে বেশিরভাগ মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে এখনও রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। বরং বিভিন্ন ইস্যুতে সংলাপে দেখা দিয়েছে স্থবিরতা। সংলাপের কাঙ্ক্ষিত অগ্রগতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ কবে নাগাদ হতে পারে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে কিছু বিষয় ঐক্যমত্য হলেও সংস্কার বাস্তবায়নে পদে পদে হোঁচট খাচ্ছে সরকার। সংস্কার কমিশনের দেয়া ১২১টি সুপারিশকে উপদেষ্টা পরিষদ আশু বাস্তবায়নযোগ্য মনে করলেও বাস্তবায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন একটি বাস্তবতা কিংবা পরিস্থিতিকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ঐক্যমত্য সংস্কার কতদূর। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা সম্মানিত বিশেষ সহকারী এবং সিনিয়র সাংবাদিক মনির হায়দার। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনাকে এটিও জানিয়ে রাখি, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা আপনার যা ভাবনা রয়েছে ঐক্যমত্য এবং সংস্কার নিয়ে, সেই প্রসঙ্গে আপনি ফোন করে আপনার ভাবনা আমাদেরকে জানাতে পারেন। আমরা যাচ্ছি আলোচনায়। মনির হায়দার ভাই, শুরুতে আসতে চাই যে এই কমিশনের সম্মানিত যে সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই ঐক্যমত্য কমিশনের অগ্রগতি নিয়ে নিজেই হতাশা ব্যক্ত করেছেন, শঙ্কা প্রকাশ করেছেন। এমনটি কেন হলো? এখান থেকে আলাপটি শুরু হোক। না, আসলে প্রথম কথা হলো তিনি হতাশা প্রকাশ করেননি। শঙ্কা তিনি কিছুটা প্রকাশ করেছেন এই মর্মে যে তিনি নিজে থেকে একটা টাইম লাইন ধরে রেখেছিলেন যে আমরা এর মধ্যে কাজটা শেষ করব। তো এক পর্যায়ে এসে গত সপ্তাহে তার মনে হয়েছে যে সেই টাইম লাইনের মধ্যে তিনি বা তার কমিশন কাজটা শেষ করতে সমর্থ হবে কিনা, সেই শঙ্কাটা প্রকাশ করেছেন। কিন্তু এটা হতাশা না এই জন্য আপনাকে বলি যে কাজ জাতীয় ঐক্যমত্য কমিশন করছে এবং সরকারের তরফে আমি সেই কমিশনের সঙ্গে এই কাজে লিয়াজও করছি, এই কাজটা এমন কোনো সংক্ষিপ্ত বা সহজ কাজ না যে একটা সময় আমরা ঠিক করলাম এবং নিশ্চিতভাবে সেই সময়সীমার মধ্যে এই কাজটা হয়ে যাবে। আকাঙ্ক্ষা বা প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু এই কাজটা নিঃসন্দেহে সময় সাপেক্ষ এবং বেশ জটিল একটা কাজ। এবং সেই জটিলতার প্রেক্ষাপটে যদি বলি, যেমন কিছুদিন আগে এই অধ্যাপক আলী রিয়াজি একবার বলেছিলেন গণমাধ্যমে একটি আলোচনায়, সেটি গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সুবিধা মতো সংস্কার চায়। এখন এই যদি বাস্তবতা হয়, আমরা তার কিছু নজিরও কিন্তু লক্ষ্য করছি যে এক এক রাজনৈতিক দলের এক এক এজেন্ডা আছে, সেটি তার রাজনৈতিক বৈশিষ্ট্য, তার দলের এজেন্ডা গঠনতন্ত্র অনুযায়ী থাকবেই। কিন্তু এই ভিন্ন মতগুলোকে বা রাজনৈতিক দলগুলোকে মৌলিক জায়গাগুলোতে মৌলিক সংস্কারের প্রশ্নে এক জায়গাতে আনা, সেটি কতটা পারবে, এইটা নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন। যে না, দেখুন, এইটা তো খুব স্বাভাবিক যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে এবং সেই অবস্থান থেকে তাদেরকে ন্যূনতম একটা ঐক্যের জায়গায় নিয়ে আসবার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের তরফে মাননীয় প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন, যাকে ঐক্যমত্য গঠনের কাজে সহযোগিতা করা বা সহায়কের ভূমিকা পালন করবার জন্য। জি। তো এজন্য রাজনৈতিক দলগুলোর যে অবস্থান সেটাই বাস্তব, সেটাই স্বাভাবিক এবং সেই প্রচেষ্টা চলমান যে কিভাবে তাদেরকে একটা ন্যূনতম ঐক্যের জায়গায় নিয়ে আসা যায়। আমি আপনাকে একটু বলি যে প্রথম কথা হলো ঐক্যমত্য বা ঐক্যমত, আমাদের কথ্য ভাষায় অনেকে ঐক্যমত বলেন, কিন্তু এটা ঐক্যমত্য শব্দ। তো ঐক্যমত্য বা ঐক্যমত এটা কেন, কিসের জন্য, কি ধরনের ঐক্যমত? সেটা হয়েছে যে আমাদের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটা বড় রকমের সংস্কার বা পরিবর্তন সাধনের বিষয়ে এক ধরনের একটা স্ট্যান্ড, জনগণের স্ট্যান্ড, আমি চাহিদা বলবো না, চাহিদার চাইতে এটা আরও সামনে অগ্রসর হয়ে মানুষের এটা এখন
আকাঙ্ক্ষারও চাইতে বেশি, অনেক বেশি, আকাঙ্ক্ষারও অনেক চাইতে বেশি। বেশি, মানে জি। এটা হবে বা এটা হতে হবে। পরের প্রশ্নটা হলো যে কিভাবে হবে, কিভাবে হবে সেই প্রশ্নে গিয়েই এই সংস্কার কমিশন অনেকগুলো এবং এই ঐক্যমত্য কমিশন এখন কাজ করছে। ঐক্যমত্যটা তো ধরেন দেশের সব মানুষ হঠাৎ কোনো বিষয়ে একমত হয়ে যাবে, কিংবা সব রাজনৈতিক দল একটা জায়গায় এসে বলবে আমরা সব একমত হয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম না। সেটা যদি হতো তাহলে তো উত্তর কোরিয়ার মতো একমত হয়ে যাওয়ার সুযোগ বা প্রয়োজন ছিল। তো সেটা না, সেটা হলো প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব নিজ নিজ অবস্থানে তারা থাকবে, তাদের আদর্শ, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দর্শন তারা চর্চা করবে। কিন্তু একটা ব্যাপক ভিত্তিক রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে সবাই একটা ন্যূনতম ঐক্যের জায়গায় আসবে। এটার জন্য সবাইকে এক ধরনের ছাড়ের জায়গায় নিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন সেই কাজটাই করছে, যে রাজনৈতিক দলগুলোকে একটা ন্যূনতম ছাড়ের জায়গায় নিয়ে আসা। এখন আমাদের মৌলিক প্রশ্নটা হলো যে ঠিক কী ধরনের সংস্কার নিয়ে কাজটা হচ্ছে, কোন কোন সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে একটা ন্যূনতম ঐক্যের জায়গায় আনার প্রচেষ্টা চলমান। আমাদের একদম বেসিক বা ফান্ডামেন্টাল প্রবলেমটা কি আমরা আইডেন্টিফাই করেছি, কি আইডেন্টিফাই হয়েছে, কিন্তু আইডেন্টিফাই হয়েছে যে আমাদের দেশে গত 16 বছর একটা ফ্যাসিবাদী, মাফিয়াতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন, স্বৈর শাসন বললে এটাকে অনেক মাইল্ড বলা হয়, কম বলা হয়, এটা কায়েম হয়েছিল। এর আগেও আমরা দু একটা নির্বাচিত সরকারকে কিছুটা স্বৈরাচারী হয়ে উঠতে দেখিনি তা কিন্তু নয়, আমরা দেখেছি। তো এটা মোটামুটি মোটা দাগে সবাই একমত যে আমাদের যে শাসনতন্ত্র বা আমাদের যে সংবিধান বা আমাদের যে আইনি কাঠামো ব্যবস্থা, এটার মধ্যে এমন কিছু ফাঁকফোকর রয়ে গেছে, এমন কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে যেগুলোর কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়। আপনি যদি দেখেন যে গত 16 বছর যারা রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছিল, তারা কিন্তু নিজেদেরকে কখনো সংবিধানের বাইরে নেয়নি। তারা কিন্তু একটা সাংবিধানিক বৈধতার মধ্যে ছিল, একটা আইনি কাঠামোর মধ্যে ছিল, এটা বেআইনি কোনো সরকার দৃশ্যত ছিল না। তারা 3টা নির্বাচন করেছে, নির্বাচন কমিশন ছিল, তারা ঘোষণা দিয়েছে এরা বিজয়ী হয়েছে, গ্যাজেট হয়েছে, তারা সংবিধানের আওতায় শপথ নিয়েছে, শপথ নিয়ে তারা দেশ চালিয়েছে, নিয়মতান্ত্রিক অনিয়ম। তো এই জন্য তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই সংবিধানের মধ্যেই, সাংবিধানিক ব্যবস্থার মধ্যেই এমন কিছু ত্রুটি রয়ে গেছে যার মধ্য দিয়ে যে কেউ চাইলে এরকম ফ্যাসিস্ট হতে পারে, এরকম স্বৈরাচারী হতে পারে, এরকম মাফিয়াতান্ত্রিক হতে পারে। তো সেই ফাঁকফোকরগুলো বন্ধের চেষ্টা করা। এখানে দুটো মৌলিক সমস্যা চিহ্নিত হয়েছে এবং এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। জি। একটা হলো যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, ধরেন নির্বাচন কমিশন, ধরেন দুর্নীতি দমন কমিশন, ধরেন পাবলিক সার্ভিস কমিশন, এই ধরনের যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর নিয়োগ কিভাবে হবে? আমরা জানি যে একটা রাষ্ট্রের অনেকগুলা, মানে প্রধানত 3টি অঙ্গ: আইনসভা মানে যেটা পার্লামেন্ট, আপনার যেটাকে লেজিসলেচারও বলে, নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ যেটা সরকার, যেটা প্রধানমন্ত্রী, তারপর বিচার বিভাগ যেটার প্রধান বিচারপতি, আইনসভার প্রধান স্পিকার আমরা জানি। কিন্তু আইনসভার প্রধান স্পিকার হলেও আবার সেখানে আইনসভাটা এককভাবে স্পিকারে কর্তৃত্ব না, সেখানে লিডার অফ দি হাউস বা সংসদ নেতা, প্রধানমন্ত্রী যিনি থাকেন তারপরে বা যে দলের থাকে তাদের একটা বড় সবাইকে নিয়েই লেজিসলেচারটা চলে। এখন প্রশ্ন হলো যে এই প্রতিষ্ঠানগুলো কোন বিভাগের আন্ডারে, অধীনে? যে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি কমিশনগুলো, এগুলো কার আন্ডারে? এটা জবাব হলো আসলে এটা এই 3 বিভাগের কারো অধীনেই না। এগুলো সাংবিধানিক এবং সংবিধিবদ্ধভাবে স্বাধীন প্রতিষ্ঠান। আমরা কি বলি, স্বাধীন দুর্নীতি দমন কমিশন কথাটা বলা হয় না, স্বাধীন মানবাধিকার কমিশন বলা হয় না? কিন্তু গত 53 বছরে যেটা হয়ে এসছে যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যত পক্ষে সরকার দিত, সরাসরি না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, কিন্তু সরকার বা সরকার প্রধান মানে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নিয়োগগুলো হতো। এবং এইটা আমাদের সমস্যার একটা মূল কারণ না। কিন্তু মনে হয় ভাই এখানে একটা এই নিশ্চয়ই আপনাদের সেই সংলাপে প্রস্তাবটি এসেছে যে
এই সংবিধান সম্মত যে প্রতিষ্ঠানগুলো বা সাংবিধানিক যে প্রতিষ্ঠান বা কনস্টিটিউশনাল যে বডিগুলো বা ইনস্টিটিউশন যেগুলো আছে, এগুলোর যে সংস্কারের প্রশ্ন নিয়োগ কিংবা তার কার্য পরিধির যে সংস্কার অথবা পরিবর্তনের ক্ষেত্রে, সেক্ষেত্রে রাজনৈতিক দলের সরকারেরই একক এখতিয়ার কিনা সেটা না, আমি আপনাকে সেই কথাটাই বুঝিয়ে বলছি আপনাকে এবং আপনার দর্শকদের। সেটা হলো এই প্রতিষ্ঠানগুলো আসলে কোন রাষ্ট্রের কোন অঙ্গের অধীনস্থ। এর জবাব হলো এটা কোনো অঙ্গেরই অধীনস্থ না। এটা বিচার বিভাগেরও অধীনস্থ না, এটা লেজিসলেচারের অধীনস্থ না, এটা এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগের অধীনস্থ না। এগুলো আসলে স্বাধীন। সুতরাং প্রশ্নটা এসছে যে এই স্বাধীন প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কিভাবে হবে। আমি এখনই জবাবের জায়গায় যাচ্ছি না, আমি সমস্যাটার জায়গায় যাচ্ছি। যে এটা হলো একটা বেসিক প্রশ্ন যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কিভাবে হবে, এই প্রতিষ্ঠানগুলোর কমিশনগুলো কিভাবে গঠিত হবে। ধরেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে নিয়েই তো গঠন হয়, এটা কিভাবে হবে? এটা হলো একটা বেসিক কোশ্চেন। আরেকটা হলো যে আমাদের সংবিধান কিভাবে সংশোধন হবে যদি কখনো প্রয়োজন পড়ে। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়ির কোনো ভরসা নাই। দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন? জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সংবিধান কে সংশোধন করবে? সরকার সংশোধন করবে? সরকারের ইচ্ছা অনুযায়ী হবে? ক্ষমতাসীন দলের ইচ্ছা অনুযায়ী হবে? না বিরোধী দলের ইচ্ছা অনুযায়ী হবে? নাকি বিচার বিভাগ সংশোধন করবে? নাকি সরকার নির্বাহী আদেশে করবে? অতীতে দেখা গেছে যে আমাদের সংসদে যে ব্যবস্থাটা আছে, 2/3 মেজরিটি মানে 2/3 সদস্যের সমর্থন পেলেই সংবিধান সংশোধন হয়ে যায়। এবং প্রধানত গত 16 বছরে আমরা এই সংবিধান এই পদ্ধতি যেহেতু সংশোধন করা যায়, এটা খুব সহজ পদ্ধতি। সংবিধান সংশোধনের খুব সহজ পদ্ধতি। আমরা দেখেছি 2001 সালে 4 দলীয় জোট সরকার বিএনপি জামাত 2/3 মেজরিটির চাইতে বেশি মেজরিটি পেয়েছিল। সুতরাং সংবিধান সংশোধন তাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা দেখেছি 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ মানে সেখানে কি মেজরিটি পেয়েছে, মানে যেভাবে খুশি সেইভাবে, হ্যাঁ, মানে আপনার 3/4 মেজরিটি পেয়ে গেছে। এবং পরেরগুলো তো আর ভুয়া নির্বাচন, ফেক নির্বাচন, ডামি নির্বাচন, আমরা যাই বলি রাতের ভোটের নির্বাচন, একতরফা নির্বাচন 14, 18, 24, সেগুলোর কথা তো বাদই দিলাম। 2008-এর সেই নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ সংসদে এভাবে এরকম ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, তারা এসে করলো কি, কেয়ারটেকারটা বাদ দিয়ে দিল সংবিধান থেকে। আপনার নিশ্চয়ই মনে আছে। যদিও অজুহাত বলবে কোর্টের রায়, আসলে এগুলো কিছু না। তারা তাদের মানে কোর্টের রায় থাকুক বা না থাকুক, তারা কিন্তু পার্লামেন্টে ওটা বাতিল করেছে সংবিধান সংশোধন করে। তারপর আপনার মনে আছে যে সংবিধানের একটা বড় অংশ তারা বলেছে এটা আর কখনো পরিবর্তনযোগ্য না। তারা সংবিধানে এমন এমন বিধান যুক্ত করলো 7-এর ক 7-এর খ, যে কেউ সংবিধানের সমালোচনা করলে কিংবা তাদের দৃষ্টিতে রাষ্ট্রদ্রোহের অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তো এই কাজগুলো করে তো তারা একটা ভয়ের রাজত্ব কায়েম করেছে, সাংবিধানিকভাবে কিন্তু কাজটা করেছে, আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং নিজের একটা ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শাসন কায়েম করেছে। গোটা দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে, সংবিধানের আওতায় দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। আমাদেরকে এটা বুঝতে হবে। ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। ভয়ের সংস্কৃতির পরে সাংবিধানিকভাবে, আবার বুঝেন কথাটা, দেশের মানুষকে জিম্মি করা হয়েছে সাংবিধানিকভাবে। সংবিধানকে ব্যবহার করে আমাকে আপনাকে জিম্মি করা হয়েছিল। আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। আমি কিছু বলতে গেলে সেটা অপরাধ, এমন অপরাধ যে আমার মৃত্যুদণ্ড হবে। সংবিধানে সে ব্যবস্থা করা হয়েছে। সুতরাং এই দুটো জিনিসকে আমাদের রাজনীতিবিদরা, আমাদের নাগরিক সমাজের নেতৃবৃন্দ, আমাদের বিশ্লেষকরা, আমাদের সিভিল সোসাইটি সবাই চিহ্নিত করেছে যে এই দুটো হলো ফান্ডামেন্টাল, মৌলিক সমস্যা, যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কি হবে এবং আমাদের সংবিধান কিভাবে সংশোধন হবে। দ্বিতীয়টার ব্যাপারে কি সিদ্ধান্ত হলো? না, এগুলো এখনো দুটো বিষয়। আমি এই কথাটা এই জন্য বললাম, এই দুটো বিষয় এখন আলোচনা চলমান, এখন আলোচনা চলমান। না, তবে এই জায়গাতে একটু শুনতে চাই, কনস্টিটিউশনাল কাউন্সিলের যে প্রস্তাবটি এসেছিল সেটা নিয়ে বিএনপি সহ তার সাথে যে সমমনা দলগুলো আছে তারা বলছে যে এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা সম্ভব সেই প্রশ্ন তারা রেখেছে। আবার এনসিপি নতুন দল, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন দল, তারা বলছে নতুন সংবিধান প্রণয়ন কিংবা তারা ক্ষেত্র বিশেষে কনস্টিটিউশনাল কাউন্সিলের পক্ষে জোরালো মতামত ব্যক্ত করছে। এখন এই মতামতগুলোর মধ্যে যে সমন্বয় সাধন করা, সেটি কি কতটুকু? আসুন আমরা কথার ধারাবাহিকতা রাখি আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে, যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা জাতীয় সাংবিধানিক পরিষদ, যেটাকে সংক্ষেপে এনসিসি, এটা সংবিধান সংস্কার কমিশন। আমরা জানি যে সরকার প্রথম দিকে 6টি কমিশন গঠন করেছিল। তার মধ্যে
একটি ছিল সংবিধান সংস্কার কমিশন, একটা ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জি। পাশাপাশি আরো ছিল দুর্নীতি দমন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন। তো এই এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এই প্রস্তাবটা এই দুই কমিশন থেকে দিয়েছে, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। যেই প্রশ্নটা রাখলাম যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো নিয়োগ কে দেবে, এই এনসিসির প্রস্তাবটা হলো এই প্রশ্নের জবাব, যে এরকম একটা কাউন্সিল থাকবে যেই কাউন্সিল এই নিয়োগগুলো দিবে। এখন কাউন্সিলটা কাদেরকে নিয়ে গঠন করা হবে? প্রথমত এখানে প্রেসিডেন্টকে রাখা হয়েছিল কাউন্সিলের প্রধান হিসাবে, আর সদস্য হিসাবে রাখা হয়েছিল প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, জাতীয় সংসদের দুই কক্ষের প্রস্তাবিত নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের দুই স্পিকার, দুজনেই সরকারি দলের, দুই ডেপুটি স্পিকার, দুজন বিরোধী দলের, বিরোধী দলীয় নেতা, এবং প্রধান বিরোধী দল ব্যতীত অপরাপর যে বিরোধী দল তাদের একজন প্রতিনিধি। তো সেখানে দেখা যাচ্ছে বিরোধী দলের 4জন হয়ে যায়, বিরোধী দলের 4জন হয়ে যায়, দুই ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলের একজন, মানে 4জন। ক্ষমতাসীন দলের কয়জন হয়? প্রধানমন্ত্রী এবং দুই স্পিকার, 3জন, তাই তো? আর প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি, 13 সদস্যের প্রস্তাবটা করা হয়েছিল। না, আমি ভুল বলছি, 9 সদস্যের, দুঃখিত, 9 সদস্য বিশিষ্ট এই কমিশনের প্রস্তাব করা হয়েছিল। এই কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বাইরেও আরও কিছু বেশি ক্ষমতা দেওয়া হয়েছিল প্রস্তাবে। সেটা হলো 3 বাহিনী প্রধান নিয়োগ করা, অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা। অ্যাটর্নি জেনারেলের পদটা ঠিক সাংবিধানিক না, তবে সংবিধিবদ্ধ, এটা সংবিধানে বলা আছে, এবং তার পদবীর নাম হলো অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ বা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সরকারের অ্যাটর্নি জেনারেল না, কিন্তু দেশের। এই বিবেচনায় তার পদবিটাকে এখানে ইনক্লুড করা হয়েছিল যে এনসিসি নিয়োগ দিবে। 3 বাহিনী প্রধানের প্রস্তাবটা আসারও একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা আমি বলতে পারি প্রকাশ্যে, যেহেতু আলোচনাগুলো শুনি। আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমাদের সশস্ত্র বাহিনীর তরফ থেকে জুলাই অভ্যুত্থানের পর একাধিক আলোচনা এটা প্রকাশ্যে বলা হয়েছিল। সেনাপ্রধান বলেছিলেন যে তিনি মনে করেন যে সশস্ত্র বাহিনী সব সময় প্রেসিডেন্টের অধীনে থাকা দরকার, প্রতিরক্ষা মন্ত্রীর আন্ডারে না, বা প্রতিরক্ষা নির্বাহী বিভাগের অধীনে না, প্রেসিডেন্টের অধীনে থাকা দরকার। তো এরকম একটা প্রস্তাব ছিল। আবার স্বাভাবিকভাবেই গোটা দুনিয়া জুড়েই সশস্ত্র বাহিনী গণতান্ত্রিক দেশগুলোতে নির্বাহী বিভাগের অধীনে, এটা কখনোই নির্বাহী বিভাগের বাইরে কোনো দেশেই নাই, নির্বাহী বিভাগের অধীনেই থাকে। কমিশন হয়তো মনে করেছে যে একটা মাঝামাঝি জায়গায় যাওয়া যায় কিনা, হ্যাঁ, এই প্রস্তাবগুলো ছিল। কিন্তু যখন আলোচনা শুরু হলো তখন দেখা গেছে যে এনসিসি নিয়ে কেবলমাত্র বিএনপি না, আরও বিভিন্ন দলের, মানে মূল কনসেপ্টটা কিন্তু অধিকাংশ দল একমত যে আমাদের প্রধানত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এরকম একটা স্বাধীন কর্তৃপক্ষ দরকার। মানে আগে যে পদ্ধতিতে সার্চ কমিটি আইনের মাধ্যমে নিয়োগ করা হয়, আপনি জানেন, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ করা হয়, মূলত সংবিধানের সেই ক্ষমতা প্রধানমন্ত্রীকেই দেওয়া আছে। সার্চ কমিটি খুঁজে টুজে সবকিছু আসলে প্রধানমন্ত্রীকে দেবে, প্রধানমন্ত্রী সেখান থেকে পছন্দ করে একজনকে প্রেসিডেন্টের কাছে দিয়ে বলবে যে একে নিয়োগ দেন। তো নিয়োগটা আলটিমেটলি প্রধানমন্ত্রীর হাতে। তো এখন এই কমিশন প্রস্তাব করেছে যে না, এটা প্রধানমন্ত্রীর একক হাতে না, এই কমিশন লোকজন থেকে বাছাই করে যে কোনো একটা পদ্ধতিতে নাম প্রস্তাব করবে, প্রেসিডেন্ট কেবলমাত্র নিয়োগটা দেবেন। প্রেসিডেন্ট নিজেও এই কমিশনের প্রধান আমি জানি একজন। তো পরে দেখা গেল যে এই কনসেপ্টের সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দল একমত, কিন্তু এনসিসির গঠন এবং এটার এখতিয়ার নিয়ে ভিন্ন মত আছে। অনেকেই মনে করে যে প্রেসিডেন্টকে যদি এখানে রাখা হয় তাহলে একটা অ্যাপিলেট বডি তো থাকা দরকার, যে এই কমিশনের সঙ্গে যদি কেউ ন্যূনতম দ্বিমত করে তো সে কার কাছে যাবে। আরেকটা হলো প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি যদি এই কমিশনে থাকেন তাহলে কেউ যদি বিচার বিভাগের কাছে কোনো প্রতিকার চাইতে যায় এই কমিশনের কার্যক্রমের ব্যাপারে, তো সেই সুযোগ থাকে না। এটা একটা অভিমত আসলো, বিভিন্ন দিক থেকে আসলো, শুধু বিএনপি না, আবারও বলি বিভিন্ন দল থেকে আসলো। আরেকটা অভিমত হলো যে না, সশস্ত্র বাহিনীর নির্বাহী বিভাগের অধীনে আছে, এটা নির্বাহী বিভাগের অধীনেই থাকবে, এটাকে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কাতারে আনার দরকার নাই, এবং অ্যাটর্নি জেনারেলকেও আনার দরকার নেই বলে অনেকেই মতামত দিয়েছেন। কারণ অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হলেও কাজ করে মূলত সরকারের সঙ্গে এবং নির্বাহী বিভাগের সঙ্গেই তার কাজের সম্পর্ক। সুতরাং এই অভিমত আসলো।
এই পটভূমিতেই জাতীয় ঐক্যমত্য কমিশন দফায় দফায় কমিশনের বৈঠক করে তারা একটা সংশোধিত প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং সেটা নিয়ে এখন আলোচনা চলছে। আপনি কি কোনো প্রশ্ন করবেন? মানে এখানে আমার প্রশ্ন হলো যে এই জায়গাতে মানে যে আলাপগুলো বা যে আলোচনাগুলো চলছে, তারপরও দিন শেষে আলাপটা এখানে দিয়ে দাঁড়াচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের যে কোনো দিন হবে কিনা। এই জায়গাতে ঐক্যমত্য কমিশনের যে ভাবনা কিংবা আপনাদের যে অগ্রগতি কিংবা আলাপ। প্রথম কথা হলো, নির্বাচনের সঙ্গে সরাসরি জাতীয় ঐক্যমত্য কমিশনের কোনো সম্পর্ক নাই। এটা সরকার এবং নির্বাচন কমিশনের ব্যাপার, আমরা জানি। এবং সরকার প্রধান, কিন্তু আপনাদের আলাপটা শেষ হলেই না, সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার যে কথা লন্ডনে বসে বলেছেন, তিনি একই সঙ্গে বলেছেন যে হ্যাঁ, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, কিন্তু তার আগে এই সংস্কার এবং বিচার, এক্ষেত্রে আমাদের অগ্রগতি হওয়া লাগবে, সংস্কারটা হওয়া লাগবে, বিচারে অগ্রগতি হওয়া লাগবে। এটা কিন্তু বলেছেন, এই কথা বাদ দিয়ে কিন্তু নির্বাচনের কথা বলেননি। সুতরাং এটা একটা সঙ্গে, আপনি ঠিকই বলেছেন, একটা আরেকটার সঙ্গে যুক্ত। মানে এই বডি নির্বাচনের সঙ্গে যুক্ত না, কিন্তু কাজ দুটো একটা আরেকটার সঙ্গে যুক্ত। এখন প্রশ্ন হলো যে এটা কি সম্ভব? খুবই সম্ভব। কেন সম্ভব না? কারণ এরই মধ্যে অনেক বিষয়ে তো সব রাজনৈতিক দল একটা মোটামুটি ঐক্যমতের জায়গায় চলে এসছে। যে দুটো বিষয় বললাম, এটা সহ আরো কয়েকটি ইস্যু সামনে আছে। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা আলোচনা এবং করব। কমিশন বিশ্বাস করে, আমি কমিশনের একজন সহযোগী, মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে কমিশনের সঙ্গে কাজ করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা খুবই সম্ভব, এটা অসম্ভব না। দ্রুততম সময়ে আমি বলেই ফেলি, প্রফেসর আলী রিয়াজের মানে কমিশনের সহসভাপতি, যিনি মূলত এই ডায়ালগ প্রসেসে লিড দিচ্ছেন, তার স্বপ্ন বা ইচ্ছা ছিল যে শহীদ আবু সাঈদের শহীদ হবার দিনে তিনি এই ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ স্বাক্ষর করার একটা আকাঙ্ক্ষা বা ইচ্ছা তার ছিল। এখন তিনি সন্দিহান যে এখন ওই দিনের মধ্যে এটা সম্ভব হবে কিনা। কিন্তু ওই দিনের মধ্যে না হলেও, সেটা কি কাজ শেষ করতে না পারা নাকি অসহযোগিতা? না, অসহযোগিতার প্রশ্নই আসে না। প্রত্যেকটা রাজনৈতিক দল খুব অ্যাক্টিভলি কমিশনকে সহযোগিতা করছে। শোনেন, সহযোগিতা করা আর একমতে আসতে না পারা, এটা দুটো জিনিস, দুটোকে কোনোভাবেই এক জায়গায় আনা যাবে না। সহযোগিতার কোনো অভাব আমি ব্যক্তিগতভাবে দেখিনি এবং এই প্রশ্নটা মনিহাতের ভাই এই কারণে আমি করলাম যে এনসিপি তারা বলছে যে সরকার যদি জুলাই সনদ দিতে ব্যর্থ হয় তাহলে তারা এককভাবে দিবে। এই প্রশ্নে আমি অসহযোগিতার প্রশ্ন, এটা কোনো রাজনৈতিক দল তার পলিটিক্যাল রেটরিক দিতে পারে, সেটার সঙ্গে আমাদের অবস্থান বা আমাদের কাজকে মিলানো যাবে না। এখন এই অগ্রগতি, দেখুন, এই সংস্কার প্রক্রিয়া, জাতীয় ঐক্যমত গঠনের প্রচেষ্টা, সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় ঐক্যমত গঠনের প্রচেষ্টার পাশাপাশি দলগুলোর পলিটিক্স চলবে, পলিটিক্যাল রেটরিক থাকবে, আসবে, এগুলোকে সবসময় একাকার করা যাবে না। কিন্তু যে আলাপটি চলছে, একটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের জায়গাতেই এই আলোচনাও আছে, এটা নিয়ে আলোচনাও হয়েছে এর আগে, সেটি হচ্ছে যে কোনো দল বা কোনো দলের নেতা বেশি সময় পাচ্ছেন কথা বলার জন্য, কেউ কম সময় পাচ্ছেন, আবার সভা থেকে বেরিয়ে এসেছেন, আবার পরবর্তী সভায় অংশ নিয়েছেন। এই আলাপ হওয়ার প্রেক্ষাপটে জনমনে কোনো কোনো ক্ষেত্রে এই প্রশ্ন উঠছে যে ঐক্যমত্য কমিশনের কাছে কি কোনো রাজনৈতিক দল অন্য দলের থেকে অধিক প্রিয় কিনা? এই প্রশ্ন করার অধিকার যে কারো আছে, কিন্তু আপনাকে একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে যে এটা একটা বিশাল কর্মযজ্ঞ বা অনেক বড় রকমের কর্ম প্রক্রিয়া। আমাদের 1972 সালে যখন এই সংবিধান, আমাদের এক্সিস্টিং সংবিধান যখন তৈরি হয়, জি, গণপরিষদের বিতর্কের কথা আমরা জানি, এবং গণপরিষদ বিতর্ক নিয়ে ডক্টর আসিফ নজরুলের একটা বই আছে, আমি জানি না আপনি নিশ্চয়ই পড়েছেন। জি, আমি পড়েছি। সেটা দিনের পর দিন কিভাবে বিতর্ক হয়েছে, উত্তপ্ত আলোচনা হয়েছে, সেখানে কিন্তু ভিন্নমত করার বেশি লোক থাকার ছিল না, আসলে খুবই কম সংখ্যক ভিন্নমতের লোক ছিলেন। তারপরে উত্তপ্ত বিতর্ক হয়েছে, দিনের পর দিন হয়েছে আলোচনাগুলো। হ্যাঁ, আমাদের এখন গণপরিষদ, যেহেতু আমরা নতুন সংবিধান বানাচ্ছি না, আমরা সংবিধান সংস্কার করছি, বাট সংস্কারটা অনেক বড় রকমের সংস্কার, প্রায় নতুন সংবিধান তৈরির কাছাকাছি আপনাকে বলতে হবে। তো এই প্রক্রিয়ার মধ্যে উত্তেজনা থাকবে না, বিতর্ক থাকবে না, অভিযোগ থাকবে না, পাল্টা অভিযোগ থাকবে না, ওয়াকআউট থাকবে না, এটা আমরা ভাবি কি করে? এটা আরো বেশি হতে পারতো। আমি অনেস্টলি বলি দর্শকদের সামনে, আমরা ভেবেছিলাম এই আলোচনা আরো উত্তেজনাময় হবে, কারণ এখানে আপনি জানেন লাইভ এটা ব্রডকাস্ট হয়, বাংলাদেশ টেলিভিশন পুরো আলোচনা সকাল থেকে বিকাল পর্যন্ত এটা লাইভ পরিচালনা করে। আপনারা আপনাদের টেলিভিশনগুলো সেখান থেকে আপনারা ফিড নিয়ে আপনারা চালান।
এইরকম একটা আয়োজনে তো আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ওইখানে এক ধরনের মডারেটর রোল প্লে করি যখন আলোচনাটা হয়, আপনি দেখেন আমরা সবাই আশঙ্কায় ছিলাম যে এই আলোচনাটা যখন সকল দলকে নিয়ে একসঙ্গে আমরা বসবো সেটা ম্যানেজেবল থাকবে কিনা। কিন্তু উই আর ভেরি হ্যাপি যে পলিটিক্যাল পার্টিগুলো, আমি বলবো যে আমাদের চিন্তার চাইতেও অনেক বেশি হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করছেন। আমি খুবই পজিটিভ। কিন্তু আমরা তো এই বিষয়টাও দেখি যে আসলে জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা বাস্তবায়নের প্রশ্নে যে বিতর্কগুলো হওয়া প্রয়োজন এই সংস্কার ইস্যুগুলোতে, তার থেকে রাজনৈতিক দলগুলো অধিকাংশ বা মৌলিক বিষয়গুলোতে একটা কৌশলী অবস্থানে থাকে। শোনেন, রাজনীতির তো কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলা সব দেশে, শুধু বাংলাদেশে কেন, রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কৌশল প্রয়োগ করবে, এটাই তো তাদের রাজনীতি। কৌশল প্রয়োগ করাটাই তো তাদের রাজনীতি, পলিটিক্স। তারা সেই চেষ্টা করছে, কিন্তু আবার তারা যথেষ্ট সহনশীল আমি বলবো। কারণ আপনারা লক্ষ্য করে থাকবেন ওই ডিবেটে বা আলোচনায় অনেক সময় দেখা যায় যে বেশ কঠোর সমালোচনাও করছে, হার্শ ক্রিটিসিজম হচ্ছে, কিন্তু সেটার আবার জবাব যখন দিচ্ছেন তারা উত্তেজনাময় ভাষায় দিচ্ছেন না, উত্তেজনাপূর্ণ ভাষায় দিচ্ছেন না, তারাও খুবই সাবমিসিভ ল্যাঙ্গুয়েজে বা মেজাজে সেটা অ্যাড্রেস করছেন। ফলে এটা দেখুন, আলটিমেটলি জনগণের প্রতি কিন্তু সবারই এক ধরনের কেয়ারিং আছে, যে মানুষ টেলিভিশন এটা দেখছে, আমার বিহেভিয়ারটাও মানুষ লক্ষ্য করছে, আমার পজিশনটাও মানুষ লক্ষ্য করছে। ফলে আমি মনে করি যে এই জিনিসটা তাদেরকে সহায়তা করছে যে খুব গঠনমূলক আলোচনায় থাকবার ক্ষেত্রে। কিন্তু একই সঙ্গে আপনাকে আরেকটা জিনিস বলি, এটা বলে রাখা ভালো। আমরা বিরতি থেকে ফিরে এসে শুনি এই আপনার এই আলোচনার সাথে আমি একটু যোগ করে প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটা হচ্ছে আমরা কখনো দেখি ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে যে বক্তব্য দেয় সেখান থেকে বেরিয়ে এসে গণমাধ্যম কিংবা রাজনীতির মাঠে আবার ভিন্ন বক্তব্য দেয়। মনিন্দর ভাই, যে প্রশ্নটা আপনার কাছে রেখে যাওয়া, যে এই কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আমরা দেখি এক ধরনের কথা বলেন, মিডিয়াতে আবার রাজনৈতিক সভা সমাবেশে আর এক ধরনের বক্তব্য দেন। তো এই পরিস্থিতি কেন? ওখানে কি তারা অনেকটা জোর করে পরিস্থিতির কারণেই একমত হন বা সাবমিসিভ হন, এরকম বিষয় হয় কিনা? না, প্রথম কথা হলো যে রাজনৈতিক দল এটা তো অনেক বড় ব্যাপার। জি, এখানে রাজনৈতিক দলের বহু নেতা থাকেন, সব নেতা তো আর এই সংস্কার বিষয়ক আলোচনায় আসেন না। এক একটা দল থেকে একজন, দুইজন, সর্বোচ্চ তিনজন আসেন। আমি বড় দল কথাটা বললে হয়তো কেউ কেউ আবার মাইন্ড করতে পারে, মনে কষ্ট পেতে পারে, কিন্তু বাস্তবতা হলো বড় দল তো আছে। বড় দলগুলো থেকে তিনজন করে প্রতিনিধি আসেন, কোনো কোনো দল আছে একজন করে প্রতিনিধি আসেন। তো তারা এখানে আলোচনা করেন, আলোচনায় যুক্ত আছেন, তারা এগুলো নিয়ে গবেষণা করেন, দলীয় ফোরামে আলোচনা করেন, স্টাডি করেন। কিন্তু এই সব দলগুলো তো আরও অনেক নেতা আছেন, তাদের মাঠে বক্তব্য দিতে হয়। সুতরাং সকলের সব বক্তব্যের সঙ্গে কিন্তু এই সংস্কার আলোচনার সম্পর্ক থাকবে এটা ভাববার কোনো কারণ নেই। আবার আগে বলেছি যে আমাদের মানে পলিটিক্সের অন্যতম উপাদান হলো পলিটিক্যাল রেটোরিক। তো রেটোরিক থাকবে, রেটোরিকের সঙ্গে এই মানে সিরিয়াস আলোচনার সম্পর্ক খোঁজাটাও ঠিক হবে বলে মনে করি না। কিন্তু জনমনে একটা তো বিভ্রান্তি তৈরি হয়, এটা নিয়েই আমাদের চলতে হবে। একটা জিনিস দেখুন যে পৃথিবীর যে সমস্ত দেশে আধুনিক কালে এ ধরনের ব্যাপক ভিত্তিক সাংবিধানিক সংস্কার কার্যক্রম পরিচালিত হয়েছে, বা দেশগুলো হয় নতুন সংবিধানে গেছে আগের সংবিধান ফেলে, কিংবা বিদ্যমান সংবিধানে বড় রকমের সংস্কার করেছে, এই কাজগুলো কোনো স্বল্প মেয়াদী ছিল না। আপনি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখবেন বছরের পর বছর লেগে গেছে এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, গবেষণা করা এবং একটা মোটামুটি পারফেক্ট জায়গায় নিয়ে আসা। আমাদের এখানে সেটা মোটেই লাগবে না, কারণ এখানে আমরা এমন একটা, বিশেষ করে কমিশন এমন একটা পদ্ধতি অবলম্বন করছে যে সেই দীর্ঘ সময়ের কাজগুলাই যাতে দ্রুততম সময় হয়ে যায়। এবং আমি বলবো যে অগ্রগতি এখন পর্যন্ত কাঙ্ক্ষিত গতিতেই হচ্ছে। হ্যাঁ, এখানে বাংলাদেশের রাজনৈতিক আমাদের জুলাই অভ্যুত্থান কাজটা আমাদের সহজ করে দিয়েছে। যদি জুলাই অভ্যুত্থানের মতো একটা অভিজ্ঞতা আমাদের না হতো, তাহলে নীতিগতভাবে রাজনৈতিক দলগুলো এই ধরনের একটা পরিবর্তন, সংশোধন বা সংস্কারের জায়গায় চলে আসতে পারত। কতটা অনুভব করতো সেটা নিয়ে প্রশ্ন। এখন কিন্তু কেউ অস্বীকার করছে না, একটি সিঙ্গেল দল কিন্তু
অস্বীকার করছে না যে আমাদের এই সংশোধনীগুলো দরকার। যে দুটো মৌলিক সংশোধনের কথা আপনাকে বললাম আমি, যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিরপেক্ষ নিয়োগ, বিতর্ক মুক্ত নিয়োগ এবং সংবিধান সংশোধনকে কিছুটা কঠিন করা, এই দুটো ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। না, এই দুটো ব্যাপারে যদি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, যদি সরকারি যদি নিয়োগ দেয় সেখানে কি অসুবিধাগুলো আপনারা খুঁজে পেয়েছেন, আর পাশাপাশি সংবিধান পরিবর্তনের জায়গাগুলো যারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে, তারা আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ যা খুশি তাই করেছে, এর আগেও এই ধরনের কিছু উদাহরণ আছে। সেই জায়গাতে আপনারা যেভাবে ভাবছেন যে চাইলে একটি দল সংবিধান পরিবর্তন করে ফেলতে পারবে না, সেটি আসলেই কি বহাল রাখা বা এটা চর্চা রাখা সম্ভব হবে? আমি সেখানে যাচ্ছি। প্রথম প্রশ্ন হলো যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সরকার নিয়োগ দিলে কি অসুবিধা, প্রধানমন্ত্রী নিয়োগ দিলে অসুবিধা কি? অসুবিধার একদম জ্বলন্ত দৃষ্টান্ত হলো দুজন প্রধান নির্বাচন কমিশনার এখন জেলে। এই প্রধান নির্বাচন কমিশনাররা যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, এরা সাংবিধানিক পদে বসে সেই পতিত ফ্যাসিস্ট সরকারের দলদাসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অসাংবিধানিক কাজ করেছেন। অসাংবিধানিক মানে কি? জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং জনগণের পক্ষে তারা অবস্থান নেবে না, এটা নিশ্চিত হয়েই তৎকালীন সরকার এদেরকে নিয়োগ দিয়েছিল। এবং তাদের আনুগত্য, তাদের কৃতজ্ঞতা বোধ, এটা জনগণের কাছে ছিল না, ছিল ব্যক্তি বিশেষের কাছে যারা তাদেরকে নিয়োগ দিয়েছে। সুতরাং এটা স্পষ্ট যে সাংবিধানিক পদ পজিশনগুলোতে এমনভাবে লোকদেরকে নিয়োগ দিতে হবে যাতে করে তারা কোনো প্রধানমন্ত্রীর কাছে বা কোনো ব্যক্তি বিশেষের কাছে বা কোনো সরকারের প্রতি যাতে মানে কৃতজ্ঞ কিংবা অনুগত না থাকেন, তারা যাতে স্বাধীনভাবে তাদের কাজটা করবার সাহস পান, অথবা সে ধরনের লোকদেরকেই বেছে আনা হবে যে আসলে ব্যক্তি বিশেষের কাছে মাথা নত করবে, যাদের সেই সৎ সাহস, যাদের সেই মেরুদণ্ড আছে এবং সৎ সাহস আছে। এদেরকে খুঁজে বের করতে হলে আপনাকে নিরপেক্ষ পদ্ধতিতে যেতে হবে। সেখানে এই নুরুল হুদা, কাজী রকিবউদ্দিন কিংবা হাবিবুল আউয়ালদের মতো লোকদেরকে ধরে এনে বসিয়ে দেওয়া, যারা জনগণের বিরুদ্ধে গিয়ে রাতের ভোটের মতো ভোট করা কিংবা ডামি ইলেকশন করা কিংবা 2014 একতরফা ইলেকশন করা, এই কাজগুলো তারা করবে না। তো এই জায়গা থেকেই এটা আমাদের মধ্যে আরেকটা বড় রকমের ভুল ধারণা আছে। এটা আপনাকে না, আমি দর্শকদের অনেকের উদ্দেশ্যে বলি। আলোচনায় গিয়ে দেখেছি যে আমাদের জনগণের অনেকেই, এমনকি রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই, নির্বাহী বিভাগ বা সরকার, বিচার বিভাগ এবং আইনসভা, লেজিসলেচার, এগুলোর পার্থক্যটা বোঝেন না। অনেকেই মনে করেন সরকার মানে তো রাষ্ট্র, সরকারই তো সব নিয়োগ দেবে। কিন্তু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে সরকার মানে হলো নির্বাহী বিভাগ, প্রধানমন্ত্রী, তার অধীনে আমাদের প্রায় 50টার কাছাকাছি মন্ত্রণালয় আছে, তিনি মূলত এগুলোর প্রধান। এই মন্ত্রণালয়গুলোর অধীনস্থ বিভিন্ন বিভাগ, কর্পোরেশন, অথরিটি, তিনি এগুলোর প্রধান, নির্বাহী বিভাগের প্রধান। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার আওতার বাইরে, এগুলো স্বাধীন। সুতরাং এইগুলোর নিয়োগ তিনি দেবেন না, দেওয়ার কথা না। এটা হলো একটা বেসিক জায়গা। এবং স্বাধীন এবং নিরপেক্ষভাবে যদি তাদের নিয়োগ দেওয়া যায়, তাহলে ভবিষ্যতে নির্বাচনগুলো সেই মানের হবে, সেই কোয়ালিটির হবে এবং তারা জনগণের প্রতি যে নির্বাচন আমরা প্রত্যাশা করি সেরকম নির্বাচন তারা এবং অনুষ্ঠিত দুর্নীতি করতে দমন পারবে। কমিশন, আমরা জানি দুর্নীতি দমন কমিশনকে কিভাবে ঢেলে সাজানো যায়। ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমাদের পাবলিক সার্ভিস কমিশনকে কিভাবে দলীয় লোকদেরকে আমাদের সিভিল সার্ভিসে ঢুকানো, আপনার সেই জনপ্রশাসন বলেন, পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, এখন তো অবশ্য জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে, সেটা আরেকটা কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশন। তো এই যে কমিশনগুলো, এগুলোর নিয়োগ যাতে নিরপেক্ষভাবে হয়, কারো প্রতি পক্ষপাতিত্ব, দলীয় বিবেচনায়, চেহারা দেখে যাতে নিয়োগ না হয়, এই বিবেচনা থেকে এগুলোকে স্বাধীন। আরেকটি বিষয়, যেহেতু গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বলছে যে গণঅভ্যুত্থানের স্পিরিট সেটা রাজনৈতিক দলগুলো ধারণ করে, পাশাপাশি কোনো রাজনৈতিক দলদলই ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী হয়ে ওঠে তার জন্য কি অপেক্ষা করছে সেই উদাহরণের কথাও তারা বলছে। বাস্তবে আছে। এবং এরপরে আপনার কাছে আমার প্রশ্ন হলো, তাহলে সংবিধান সংশোধনের প্রশ্নে আপনারা এত কঠিন হচ্ছেন কেন, অর্থাৎ কাউন্সিলের দিকে এগোচ্ছেন কেন? না, আলোচনাটা আমরা কিছু করেছি, আরেকটু আলোচনা শুনতে চাই। না, কাউন্সিল তো আর সংবিধান সংশোধন করবে না। কাউন্সিল মানে প্রথম কথা হলো যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল থেকে কিন্তু কমিশন সরে এসছে। ওই আলোচনা দর্শকদেরকে আমাদের জানাতে হবে। কমিশন ছাড় দিচ্ছে, মানে কমিশন ছাড় দিচ্ছে বা নিজের পজিশন থেকে
অনেকখানি পেছাচ্ছে হলো ঐকমত্যের স্বার্থে। এবং ঠিক আছে, আমরা কমিশন ঐকমত্যটা গঠনের স্বার্থে কমিশন বিকল্প প্রস্তাব নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে কোনো একটা গুরুত্বপূর্ণ দল যাদের আসলে সমর্থন বা একমত হওয়া ছাড়া একটা কাজ করা সম্ভব না, এরকম পরিস্থিতিতে কমিশন তার জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু নতুন মানে মডিফাইড বা সংশোধিত প্রস্তাব হাজির করছে। তো ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলের জায়গায় কিন্তু কমিশন এখন একটা নতুন প্রস্তাব নিয়ে এসছে, সেটা হলো সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহের নিয়োগ কমিটি। আগেরটায় দুটো শব্দ নিয়ে অনেকের আপত্তি ছিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। জাতীয় কাউন্সিল তারা মনে করছে এটা অনেক বড় কিছু, যেটা নির্বাহী বিভাগের জন্য এটা হুমকি হবে। আবার কাউন্সিল শব্দটাকেও তারা অনেকটা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মতো মনে করছেন, সেটাকেও তারা মনে করছেন যে এটা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করবে। হ্যাঁ, এরকম চিন্তা। আরেকটা হলো যে ওই যে বললাম যে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসের ইনভলভমেন্টটা অনেকে প্রশ্ন তুলেছেন, প্রশ্ন রাখছেন। কিন্তু মনে হয় জি, এখানে এই যে সিদ্ধান্তগুলো কমিশন যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে যে বিষয়গুলোতে একমত হবে, যে সিদ্ধান্তগুলো নেবে, সেগুলো বাস্তবায়নের বিষয় কি সিদ্ধান্ত হবে? আচ্ছা, বাস্তবায়নের বিষয়টা আপনি কিন্তু এর আগে আরেকটা আলোচনা, আমি মনে হয় এই জায়গাটায় একটু পরে আসি। আপনি বলছেন সংবিধান সংশোধনের। সংবিধান সংশোধন এখন যে পদ্ধতিতে হয় সেটা হলো পার্লামেন্টে 2/3 মেজরিটি বা 2/3 সদস্য একমত হলেই সংশোধন হয়ে যায়, যে কোনো সংশোধনী হয়ে যায়। কমিশন মনে করছে বা সংস্কারের সঙ্গে যারা যুক্ত প্রস্তাব প্রণয়নের সঙ্গে, তারা মনে করছে এটা একটু কঠিন করা দরকার। সেই কঠিন করা দরকারের চিন্তা থেকেই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, লোয়ার মানে এখন যে পার্লামেন্টটা আছে এটাকে বিবেচনা করা হবে নিম্নকক্ষ বা লোয়ার হাউস হিসাবে, আর আরেকটা পার্লামেন্টের আরেকটা হাউস যেটাকে উচ্চকক্ষ হিসাবে বা আপার হাউস হিসাবে বিবেচনা করা হবে। নিম্নকক্ষে এখন যে সদস্য আছে 300 এবং 50 জন সংরক্ষিত মহিলা আসনে 350, কমিশন এটাকে 400 জন করবার প্রস্তাব করেছে। দুই কমিশন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এখন 100 জন নারী আসন কিভাবে হবে সেটা কিন্তু এখনো আলোচনা শেষ হয়নি। উচ্চকক্ষ 100 জনের হবে, মোটামুটি এটা ঠিক হয়েছে। এখন এই 100 জনকে কিভাবে নির্বাচিত করা হবে? মেজরিটি পলিটিক্যাল পার্টির পজিশন হচ্ছে এই 100 জনকে পিআর পদ্ধতি, যেটা প্রপোর্শনেট রেশিও, আপনি জানেন যে আনুপাতিক হারে যে নির্বাচনে সামগ্রিকভাবে যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব থাকে। কোনো দল যদি 1% ভোট পায়, হ্যাঁ, সারা দেশ মিলিয়ে 1% ভোট পায়, তার একজন প্রতিনিধি থাকবে। কেউ 10% পেলে তার 10 জন থাকবে। এভাবে উচ্চকক্ষটা গঠিত হবে। এবং সংবিধান সংশোধনেরটা নিম্নকক্ষে 2/3 মেজরিটিতে পাশ হয়ে আবার উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে 2/3 মেজরিটিতে পাশ হবে। তাহলে এই কাজটা একটু কঠিন হবে। কিন্তু পিআর পদ্ধতি নিয়ে যে বিতর্ক, কিন্তু এটা নিয়ে পিআর পদ্ধতির বিতর্কে আসছে। কিন্তু এই পদ্ধতিতে কোনো দল, বড় দল, ছোট দল আপত্তি করেছে যে উচ্চকক্ষে 2/3 মেজরিটি পাওয়া খুবই কঠিন হবে। সুতরাং ওইখানে সিম্পল মেজরিটি মানে 51 জনের ভোটেই পাস হওয়ার বিধান যাতে করা হয়। আবার কোনো দল বলছে না, তাহলে তো আর লাভ হলো না, এটাকে কঠিন করতে হলে 2/3 মেজরিটিতেই বহাল রাখতে হবে, যে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই হাউজেই 2/3 সদস্যের ভোটে এটা পাস হবে। এখন উচ্চকক্ষের আপনি যেটা বললেন পিআর নিয়ে, অনেক দল বা বেশ কিছু দল তারা 2 কক্ষের নির্বাচনী পিআর পদ্ধতিতে চায়। এটা কেন চায় এটার গ্রাউন্ডটা আপনাকে বলি, কিন্তু কমিশন এটা নিয়ে কোনো পজিশন নেয়নি। কমিশন কিন্তু নিম্নকক্ষের নির্বাচন এখন যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিতে রাখার সুপারিশ করেছে, উচ্চকক্ষটা পিআর পদ্ধতিতে সুপারিশ করেছে। কিন্তু যারা নিম্নকক্ষের পিআর চায় বা উভয় কক্ষই চায়, তাদের বক্তব্যটা হলো যে বাংলাদেশে গত 53 বছরে যারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে, সেটা 2/3 মেজরিটি হোক কিংবা 3/4 মেজরিটি হোক, দেখা গেছে যে কেউ 40% উপরে ভোট পায়নি। দেশের 40%, মানে দেশের যত মানুষ ভোট দেয় তার মাত্র 40% ভোট নিয়ে আপনি সংবিধান কাটাছেঁড়া করেন, আপনি রাষ্ট্র ওলট পালট করে দেন, বাকি 60% ইচ্ছার কোনো মূল্যই থাকে না। কিন্তু যদি পিআর পদ্ধতি হয় তাহলে তো আপনার মেজরিটি মানুষের মতামতের প্রতিফলন ঘটবে, কারণ পিআর পদ্ধতি হলে ন্যূনতম 51% ভোট না পেলে কেউ সরকার গঠন করতে পারবে না।
তো এ কারণে পিআর পদ্ধতিকে অনেকেই মনে করেন যে এটা সঠিক প্রতিনিধিত্বটা হবে। কিন্তু বড় রাজনৈতিক দল মনে করে যে এই পিআর পদ্ধতিতে যদি উভয় কক্ষে নির্বাচন হয় তাহলে সংসদ পরিচালনা করাই সম্ভব হবে এটা কিনা, তারা মনে সেটি করে। নিয়ে আরো তাদের অনেক প্রশ্ন যুক্তি আছে, আরো অনেক যুক্তি থাকার কারণেই কমিশন এই ব্যাপারে কোনো অবস্থান নেয়নি। বিশেষ করে নিম্নকক্ষ বা বর্তমান সংসদ যেটা আছে এটা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে অবস্থান নেয়নি। কমিশন প্রস্তাবিত আপার হাউসটা পিআর পদ্ধতিতে করার প্রস্তাব করেছে এবং সেটা যদি হয়, আমি ব্যক্তিগতভাবে মানে এই কিছুকাল কাজ করতে গিয়ে আমি যেটা বুঝেছি, আপাতত আপার হাউস যদি পিআরে হয়, মানে আনুপাতিক পদ্ধতিতে হয়, গঠিত হয়, এটা আমাদের জন্য যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে আসবে। এবং সেখানে যদি সংবিধান সংশোধনের এই ব্যবস্থা থাকে এবং সেখানে আরও কিছু ফাংশন থাকবে নিম্নকক্ষে, এবং যদি সেটা আপারকক্ষ এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন থাকতেই পারে, সেটা কি আসন্ন নির্বাচনই আমরা দেখতে পাবো? এই প্রশ্নের সুরাহা পরে হবে। মানে শুধু মানে উচ্চকক্ষ বা আপার হাউস না, সংস্কার কমিশনগুলো যে সমস্ত সুপারিশ করেছে তার মধ্যে যেই সমস্ত সুপারিশের ব্যাপারে এখন ঐক্যমত্য হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের ডায়ালগ প্রসেসের মধ্য দিয়ে যেই সুপারিশগুলো বাস্তবায়নের ব্যাপারে সব দল একমত হবে, সেই সুপারিশগুলো কিভাবে বাস্তবায়িত হবে, কোন ধাপে বাস্তবায়িত হবে, এই আলোচনা এখনো শুরু হয়নি। প্রস্তাব আছে প্রধান বিরোধী দল বিএনপি, সরি আমি দুঃখিত, আমি বিরোধী দল বলেছি, এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের প্রস্তাব হলো যে আপনারা এগুলো সব চূড়ান্ত করে একটা জাতীয় সনদ বা ন্যাশনাল চার্টার স্বাক্ষর করে দিয়ে যাবেন, আগামী নির্বাচনের পরে নির্বাচিত সংসদ এগুলো বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এটা হলো বিএনপির পজিশন। কিন্তু আমাদের অভ্যুত্থানের যে প্রধান শক্তি ছাত্র জনতা, তাদের যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং আরেকটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, তাদের পজিশন হলো, এই দুই দলের পজিশন হলো যে এই সিদ্ধান্তগুলোর বড় অংশ আগামী জাতীয় নির্বাচনের আগেই এটা বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে। তো সেটা কিভাবে? তাদের ছাত্র মানে এনসিপির একটা প্রস্তাব হলো যে আগে একটা গণপরিষদ নির্বাচন হতে হবে এবং গণপরিষদের মধ্য দিয়ে এগুলো সব পাশ হয়ে তারপরে রেগুলার পার্লামেন্ট ইলেকশনে যেতে হবে। আরেকটা বিকল্প প্রস্তাব আছে যে নির্বাচনটা সামনে হবে সেটা একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ নির্বাচন হিসাবে হবে। কিভাবে? যে নির্বাচন হওয়ার পরে প্রথমে এই নির্বাচিত পরিষদটা গণপরিষদ হিসাবে কাজ করবে, করে এই প্রস্তাবগুলো পাশ করে দেবে, তারপরে পাশ করার পরে তারা একটা রেগুলার সংসদ হিসাবে তাদের কার্যক্রম শুরু করবে। সবাই যার যার জায়গা থেকে ভাবছে, ভাবাটা তো স্বাভাবিক, কিন্তু এই আলোচনাটা প্রথমে হচ্ছে যে এই কোন কোন সংস্কার বা পরিবর্তন হবে সে ব্যাপারে একটা ঐক্যমত হওয়ার পরে ওই আলোচনাটা হবে। মানে এই আলোচনার প্রেক্ষাপটে আমার এই প্রশ্নটি আপনার কাছে করার খুব ইচ্ছা জাগলো মনির হায়দার ভাই, সেটি হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তো জনগণের যে প্রতিনিধিত্বের প্রশ্নে তার তো আলাদা আলাদা প্রতিনিধিত্বের জায়গা বা শতাংশের হিসাবেও যদি ধরি, বিএনপি যত শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে অন্যান্য দলগুলো অত শতাংশ মানুষের তো প্রতিনিধিত্ব করে না। কিন্তু আসলে মতামতের প্রশ্নে, সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে এইটিকে আপনারা বিবেচনা করছেন কিনা? না, প্রথম কথা হলো যে বিবেচনা তো কমিশন করবে। এক্স্যাক্টলি কি ক্রাইটেরিয়ায় এটা কনক্লুশন টানা হবে সেটা এখন আমি এটা এখানে বলতে পারবো না। আচ্ছা, কিন্তু নিঃসন্দেহে মেজরিটি বা অধিকাংশ মানুষের মতামতকে রিফ্লেক্ট করে সেরকম কোনো পদ্ধতিতেই তো যেতে হবে। এবং দিন শেষে আবার এই প্রশ্নও আছে যে আসলে ঐক্যমত্য কমিশন কিংবা সরকার সব মিলে যে কাজ, সবাই যারা কাজ করছেন একটা ভালো কিছু বিনির্মাণের প্রশ্নে, একটি ভালো বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে, সব কিছুকে পরবর্তী নির্বাচনের পরে যারা ক্ষমতা আসবেন, রাজনৈতিক দলের সরকার গণঅভ্যুত্থানের চেতনা কতটা ধারণ করবে নাকি এখনই আমরা লক্ষ্য করছি গণঅভ্যুত্থানের এই যে অবদান নিয়ে একটা ভাগাভাগি বা প্রতিবিপ্লব শুরু হয়েছে, এই প্রতিবিপ্লব বা ভাগাভাগির মধ্যে দিয়ে ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত কিংবা সরকারের সংস্কারের প্রশ্নে যে ভাবনা, সব কিছুর ভবিষ্যৎ কি দাঁড়াতে পারে, এই প্রশ্নের আলোচনা দিয়ে দেখুন, মানে প্রতিবিপ্লবের মতো কোনো ঘটনা ঘটেনি এবং ঘটবার কোনো আশঙ্কাও দেখা যাচ্ছে না। ভাগাভাগি নিয়ে আমরা একটা দেখা যাচ্ছে না এবং এটাই আমাদের জন্য সবচাইতে আশার কথা। এ ধরনের পরিবর্তন কোনো দেশে হলে, যে ধরেন 16-17 বছরের একটা ফ্যাসিবাদী শাসন দেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে, গণতান্ত্রিক মূল্যবোধ ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে এবং আমাদের স্বাভাবিক গণতন্ত্র চর্চা পরের কথা,
স্বাভাবিক রাজনীতি চর্চাটাকেই তারা রীতিমতো অসম্ভব করে তুলেছিল। তো সেই পটভূমিতে তারা যখন পালিয়ে গেল, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে নানা রকম অঘটনের আশঙ্কা কিন্তু অনেকেই করেছিলেন, কিন্তু দেখা গেছে যে অনেক বিতর্ক, অনেক পাল্টাপাল্টি অভিযোগ, অনেক ভিন্নমত সত্ত্বেও মৌলিক জায়গাগুলোতে সব শক্তি কিন্তু এক জায়গায় আছে। আপনি দেখেন সবাই কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানকে আপহোল্ড করছে। মাত্র 3 দিন আগে বিএনপির মতো বৃহত্তম দল তারা এই জুলাই স্মরণে বিশাল আয়োজন করেছে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, নেতারা অংশগ্রহণ করেছে। তার মানে জুলাইয়ের যে তাৎপর্য, জুলাইয়ের যে মাহাত্ম্য, অপরিহার্যতা, এইটাকে তো কেউ পাশ কাটাবার চিন্তাই করছে না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশার জায়গা। এই সংস্কার প্রচেষ্টা, এই ঐক্যমত গঠনের প্রচেষ্টার সঙ্গে আমাদের জুলাই অভ্যুত্থান ওতপ্রোতভাবে জড়িত এবং এটা আসলে একই সত্তা। একেবারে শেষ লাইনটি একই সত্তা। মনিরাদের ভাই, শেষ সুতরাং লাইনটি বলবেন। এটা হলো আমাদের এই যে যত রকম ভিন্নমত, আপাত দৃষ্টিতে বিভাজন, পাল্টাপাল্টি দেখেন, ব্যক্তিগতভাবে আমার আশাবাদের জায়গা হলো যেহেতু জুলাইকে সবাই আপহোল্ড করছে, যেহেতু জুলাই অভ্যুত্থান আমাদের সব কিছুর ঊর্ধ্বে এবং এটা নিয়ে কারো কোনো ভিন্নমত নাই, এবং পলাতক ফ্যাসিস্টকে আর বাংলাদেশে কখনো ফিরে আসতে দেওয়া হবে না, দেওয়া যাবে না, এই প্রশ্নে যেহেতু সবাই একমত, সুতরাং এই সংস্কার প্রক্রিয়া প্রচেষ্টায় আপাতত কখনো কখনো কালো মেঘের ছায়া দেখা গেলেও শেষ পর্যন্ত আমরা আসলে মানে রৌদ্র করজ্জ্বল একটি দিন পাবো এবং সেই দিন কোনো এক শুভ দিনে আমরা আমাদের ন্যাশনাল চার্টার করে ফেলবো এবং দেশ দ্রুত একটা গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে। এ নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই। অসংখ্য ধন্যবাদ মনির হায়দার ভাই আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার জন্য শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।